হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি গল্পটি ভালো লাগবে এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন গল্পটি শুরু করা যাক। হঠাৎ এক বৃষ্টির দিনে। গল্পের প্রথম অংশ। লেখনীতে নবনী নীলা। হালকা ঠান্ডা বাতাসে আমার ঘুম ভাঙল। ঘুম ভাঙা চোখে বাম পাশে তাকাতেই দেখি অভি আমার পড়ার টেবিলের চেয়ারটায় বসে আছে। খুব মনোযোগ দিয়ে সে কিছু পড়ছে। আমি আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। সত্যিই কি অভি? কিন্তু অভি আমার ঘরে কি করে আসবে? ভাবতে ভাবতেই আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি তো গতকাল সকালে মায়ের বাসায় চলে এসেছি। নিশ্চয়ই আমি জ্বরের ঘোরে ভুল দেখেছি। আমি চোখ খুলে আবার তাকালাম অভির দিকে। সে কি অভি সত্যি সত্যি আমার রুমে? তাহলে তার জ্বর হয়েছে শুনে বুঝি তাকে দেখতে এসেছে অভি। নরিন চোখ বন্ধ করে এই ধাক্কাটা সামলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল অভি তার টেবিলে বসে কি পড়ছে। তার টেবিলে তো কোনো থ্রিলার কিংবা ফিলসফির বই নেই যে সে এত মনোযোগ দিয়ে পড়বে। চোখ বন্ধ করে অভির হাতের বইটার কথা ভাবছি। কালো রঙের বই। অ্যাকচুয়ালি বই না, একটা ডায়েরি। ডায়েরি মানে আমার ডায়েরি। কি আমার ডায়েরি পড়ছে অভি? ভেবেই ঝড়ের গতিতে শোয়া থেকে উঠে লাফ মেরে বসে পড়লাম। কত বড় সাহস! আমার ডায়েরি পড়ছে! আমি কিনা একটু অসুস্থ হয়েছি, তাই বলে আমার অনুমতি ছাড়া ডায়েরি পড়বে? আমার হঠাৎ এমন উঠে পড়ায় অভি হতভম্ব হয়ে গেছে, একটু ঘাবড়েও গিয়েছে। অভি ডায়েরি রেখে চটজলদি করে আমার পাশে এসে বসলো। তারপর দুই হাতে আমাকে জড়িয়ে নিয়ে আমার মাথা নিজের বুকে রেখে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একই মুসিবত! উনি এমন করছে কেন? উনি কি ভেবেছেন আমার সাথের জিনটাও ঘুমের মাঝে আমার গলা চেপে ধরেছে কোনো কারণ ছাড়াই? আমার বাসার সবাই বিশ্বাস করে আমার সাথে জিন আছে। ভয় দেখাতে একবার ছোট বোনকে বলেছিলাম যে আমার সাথে একজন আছে। ব্যাস, নিজের অজান্তেই ভূত জিনের সাথে আমার বসবাস শুরু। বাসায় সবাই জেনে গেল। তার উপর আমাকে নিজের সাথে কথা বলতে দেখে এই বিষয়ে তাদের প্রখর ধারণা তৈরি হয়েছে। আমি এই চক্করে কম ছাটার যে বাড়ি ধোয়ার সন্ধ্যা সহ্য করিনি। এই ভুয়া ফকির বাবা এগুলোকে পেলে কি যে করব। বিয়ের পর ঘুমের মাঝে অভিকে একটা লাথি মেরেছিলাম। মাঝের কোলবালিশটা ছিল না, তাই ভেবেছিল অভির গায়ে। এই মজা করে ছোট বোনকে বলেছিলাম। ব্যাস, অভির কানেও জিনের কথা ভরে দিয়েছে আমার বোন। অভি যদিও সেদিন একটু হেসেছিল কথাটা শুনে। আমি আবার কোনো এমন এইসব ভাবছি না, ফ্ল্যাশব্যাকে যাওয়ার সময় এটা না। তুমি কি খারাপ কোনো স্বপ্ন দেখছো? ভয় পেও না, আমি আছি। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল অভি। যাক বাবা, জিনে গলা টিপে ধরেছে এটা ভাবিনি সে। একটা হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু আমার অনুমতি ছাড়া সে আমার ডায়েরি কেন ধরবে? আমি মাথা তুলে অভির দিকে তাকিয়ে বললাম, আপনি আমার ডায়েরি কেন পড়ছিলেন? আচ্ছা, তার মানে তোমার সাথে জিন ঘুমের মধ্যে আশেপাশে কি হয় না হয় সেটাও তোমাকে বলে দেয়? অভি খুব ভালো করেই জানে জিন টপিকটা আমার খুবই অসহ্য লাগে, তাও আমাকে এইগুলো বলে রাগায়। খুব বিরক্তিকর এই লোকটা। আমি রেগে বললাম, আপনি কথা ঘোরাবেন না। আপনি আমার ডায়েরি ধরেছেন কেন? অভি আমার কথায় কান দিল না, আমার কাছে আসতে লাগলো। তারপর আমার মাথায় হাত দিয়ে জ্বর আছে কিনা বোঝার চেষ্টা করছে। কেমনটা লাগে? আমার কথার কোনো গুরুত্ব নেই লোকটার কাছে।
কি সাবলীলভাবে আমার কথা ইগনোর করে সে বলল, জ্বর কমেছে কিন্তু পুরোপুরি সেরে যায়নি। টেবিল থেকে গ্লাসটা নিয়ে আমার সামনে ধরে বলল, পানি খাও, তোমার ভালো লাগবে। আমিও নাছোড়বান্দা, এত ছাড়বো নাকি ওনাকে? আমি বললাম, খাবো না। আগে বলুন, আমার অনুমতি ছাড়া আমার ডায়েরি কেন ধরেছেন? অভি সুন্দর করে পানির গ্লাসটা নিজের হাতে নিল, তারপর আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে একটু হাসলো, তারপর বলল, নওরিন, আমাকে রাগিও না। ইউনো রাইট, রাগলে আমি কি করতে পারি? আমাকে না রাগানোটা তোমার জন্যই ভালো, তাই নয় কি? একে বলে ঠান্ডা মাথায় সুন্দর করে বাস দেওয়া। এর আগে একদিন বলেছিল রাগাতে না, আমি যে জন্মগত ঘাওড়া, একেবারে শুনি নাকি কোনো কথা। আমিও ঘাওড়ামি করেছি। আমাকে টেনে নিয়ে পানি ভর্তি ব্যাথটাবে ভিজিয়ে দিয়েছিল। তখন সারা দেশে শৈত্যপ্রবাহ বইছিল। এবার আমার কি করবে কে জানে। আমার এত সকালে বাথট্যাবে ভিজার বিন্দুমাত্র ইচ্ছে নেই। অনেক ঠান্ডা থাকবে পানি। হ্যাঁ, আমাকে নিরহ পেয়ে মানুষ খালি আমাকে হুমকি দিয়ে যায়। আজ আমি অসুস্থ বলে আপনারা টাইম আইগা বলে পানিটা খেয়ে ফেললাম এক ঢোকে। পরে বুঝলাম পানির নাম করে স্যালাইন খাওয়ানো হয়েছে আমাকে। এই দফায়ও প্রতারণার শিকার হতে হলো। আমি কোথায় মায়ের বাসায় আসলাম একটু শান্তিতে থাকবো বলে, কিন্তু এই লোকটা এখানেও জ্বালাতন করতে চলে আসছে। কোথাও আমাকে শান্তিতে থাকতে দিবে না। আপনি এখানে কেন এসেছেন? প্রশ্ন করে অভির চোখের দিকে তাকালাম। তুমি যা শুরু করেছ, না এসে উপায় ছিল বুঝি? পরে তো লোকে বলবে আমি খেয়াল রাখিনি, তাই এমন হয়েছে। আর তুমি যে আসবে আমাকে তো বলনি। আমাকে না জানিয়ে এসেছো কেন? আমি কোনো উত্তর দিলাম না। অথয়ের বলা কথাগুলো মনে হতে লাগলো। অর্থই ফিরে আসতে চায় অভির জীবনে। গতকাল অর্থই ফোন দিয়েছিল আমাকে বলেছে অভিকে ডিভোর্স দিয়ে দিতে। অভি নাকি কখনো নিজের দায়িত্ববোধের কারণে আমাকে ডিভোর্স দিতে চাইবে না। আমাকে আরও বলেছে ওদের মাঝে একবার একমাত্র একটা, শুধুমাত্র আমি। অভি আর অর্থই এদের ভালোবাসার গল্প কে না জানে। এই পাড়ার সব ছেলে মেয়েরাও জানে ওদের এই গল্পে আমি কে। এই গল্পে আমি কেন জড়িয়েছি। আমার উপস্থিতির অভির জীবনে কোনো প্রয়োজন নেই। আমাকে কি সরে যেতে হবে নিজের অজান্তে? এইগুলো ভাবতে ভাবতে কখন আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমি বুঝলাম না। হঠাৎ অভির হাতের স্পর্শ অনুভব করলাম। অভি আমার চোখের পানি মুছে দিচ্ছে। আমি তাড়াতাড়ি করে চোখের পানি মুছে উঠে যেতেই অভির আমার হাত ধরে টেনে আমাকে নিজের কোলে বসিয়ে জড়িয়ে ধরলো। আমি অনেক চেষ্টা করেও চোখের পানি আটকে রাখতে পারছি না। কেন জানি খুব কষ্ট হচ্ছে। নওরিন, কি হয়েছে তোমার? কালকে আমাকে না বলে চলে এলে। শুনলাম রাস্তায় বৃষ্টিতে ভিজেছ, এখন আবার কাঁদছো। আমাকে বলো তোমার কি হয়েছে। বলে আমার খোলা চুলে মুখ ডুবিয়ে একটা নিঃশ্বাস ছাড়লো অভি। এই নিঃশব্দের ভাষাটা আমি বুঝি। এই এক প্রকার অনুরোধ। অভি চায় আমি যেন ওকে আমার কষ্টের কারণটা বলি। অভি কখনো আমার মন খারাপ থাকলে মন খারাপের কারণ জানার জন্য জোর করে না। কারো মন খারাপ হলে কি করতে হয় সেটাও অভি জানে না। এই গল্পটাই যখন অন্য কারোর, তাহলে কিসের এত পিছু টান? অর্থইকে পেলে হয়তো আমার আর কোনো প্রয়োজন থাকবে না। তখন আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। অভি খানিকটা অবাক হয়ে গেল, কিন্তু কিছু বলতে গিয়েও বলল না। যে জিনিসটা তোমার না, তার প্রতি মায়া বাড়িয়ে লাভ নেই নওরিন। একদিন তোমাকেই সরে যেতে হবে। আমি বুঝেছি এবার আমার প্রয়োজন ফুরিয়েছে। আমি পিছে না তাকিয়েই রুম থেকে বেরিয়ে গেলাম। নিজেকে সামলে নেওয়ার সময় চলে এসেছে।
জামাই নওরিনের গায়ে তো জ্বর রয়েছে, তার উপর ওর ঘাড় তেরামির অভ্যাস, আবার সাথে ওটাও আছে। তুমি ওকে সামলাতে পারবে তো? এটা আমার মা নাকি আমার সতীনের মা? আমি নাকি ঘাড় তেরা? আবার আমার সাথে নাকি ওইটা আছে? আপনি একদম চিন্তা করবেন না, আমি দুদিনের ছুটি নিয়েছি, আর আমি সাথে থাকলে ওই সব ওর কাছে আসে না। বোঝাই যাচ্ছে অভি মজা নিচ্ছে, আবার আমার দিকে তাকাচ্ছে দেখে। এই জিনের অপবাদ কি সারা জীবন বয়ে বেড়াতে হবে আমাকে? তুমি থাকলে আমার চিন্তা নেই, আমার মেয়েটা তো একটা বদের হাড্ডি। বলতে বলতেই আমার দিকে তাকালো আম্মা। বাহ কি সুন্দর, আমার সামনেই আমার বদনাম করা হচ্ছে। মায়ের কাছে এলাম কোথায় একটু শান্তিতে থাকবো, কিন্তু না, আমার কি এত ভাগ্য ভালো আজকেই আমাকে নিয়ে যাচ্ছে? এমন তো না যে আমাকে না দেখলে ওনার রাতে ঘুম আসে না, খোদাই আমাকে নিয়ে গিয়ে জ্বালাতন করবে। বিয়ের আগে আমার মা আমার জীবনটাকে তেজপাতা বানিয়েছে, বিয়ের পর এবার এই লোকটা আমার জীবনটা তেনা তেনা করে দিচ্ছে। নওরিন, তোমার হলো, চলো বের হই এবার, বলেই নিজের চশমা পরে উঠে দাঁড়ালো অভি। সব লম্বা ছলা ছেলেদের কি চশমা পরলে এত সুন্দর লাগে? অভি এমনিতেই এত সুন্দর, চশমা পরলে আরও তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মনে হয় চশমা জিনিসটা আবিষ্কার হয়েছে হয়তো ওনার জন্যই। একি, আমি এই লোকটার প্রশংসা করছি কেন? মনে মনে হলেও এই লোকের প্রশংসা করা যাবে না। আমাকে কি কম জ্বালিয়েছে এই লোকটা? ছি ছি নওরিন, তুই আবার মনে মনে ওর প্রশংসা করছিস? পুরো মান ইজ্জত সব ডুবিয়ে ছাড়বি আমার। চুলে একটা খোপা করে আঁচলে সেফটি পিনটা লাগিয়ে গাড়িতে এসে বসলাম। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আজ যথাসম্ভব নড়াচড়া কম করব আর কম কথা বলবো। অভি এসে আমার পাশের ড্রাইভিং সিটে বসে নিজে সিট বেল্ট পরে নিল। গাড়ি স্টার্ট দেওয়ার আগে একবার আমার দিকে তাকালো, চেক করছে আর আমি সিট বেল্ট পরেছি কিনা। আজকে আমি নিজে নিজেই সিট বেল্ট পরে ভদ্র মেয়ের মতন বসে আছি, ব্যাপারটা ওনার হজম হয়নি বোঝাই যাচ্ছে। কিন্তু না বলে অভি গাড়ি স্টার্ট দিল, তারপর বলল, বা আজকে সিট বেল্ট পরার সময় দেখি আমার তোমার কাছে যেতে হলো না, আগে থেকেই পরে নিয়েছো, কাছে আসতে হলো না মানে? আই মিন আমার হেল্প নেওনি। বলেই হালকা হেসে আমার দিকে তাকালো, তারপর আবার গাড়ি চালানোতে মনোযোগ দিলেন। আপনি তো আর সারা জীবন আমার সিট বেল্ট লাগিয়ে দিবেন না, তাই নিজেই শিখে নিয়েছি। জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললাম। অভি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, হঠাৎ তোমার এটা মনে হওয়ার কারণ? এমনি বলেই আমি চোখ বুজে ঘুমের ভান ধরলাম। প্রতিবার সিট বেল্ট লাগানো নিয়ে আমাদের মাঝে ছোটোখাটো একটা ঝগড়া হয়ে যেত, আজ এমন কিছুই হলো না। সিট বেল্ট পরাটা আমার একদমই পছন্দ না, মনে হয় দড়ি দিয়ে সিটের সাথে কেউ বেঁধে রেখেছে, তাই এটা পরতে না পারার ভান করলাম আর অভি জোর করে আমাকে পরাতো। আমার হঠাৎ এমন আচরণের পরিবর্তনে হয়তো ওর অন্যরকম লাগছে। আমার আর অভির বিয়েটা এত ধুমধাম করে দেওয়া হয়েছে যে লোকে ভেবেই নিয়েছে এরা চিরসুখী। একদিন সকালে আমাকে দেখতে অভির বাবা, অভির বড় বোন আর বোনের জামাই আমাদের বাড়িতে এসে কেউ দেখার জন্য খবর পাঠালেই বাবা না করে দিত, কারণ আমার পড়ালেখা শেষ না হলে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না তার। এরা এসেছিল আগাম কোনো খবর না দিয়ে। কিন্তু কি এমন হলো, আমি রুমে থাকা অবস্থায় খবর পেলাম বাবা নাকি ছেলে পছন্দ হয়েছে। স্বর্ণা আমার বোন আমার মাথায় বেনি করে দিচ্ছিল। কথাটা কানে আসতেই বুকের ভেতরটা কেমন করে উঠল।
এ যুগের প্রেম ভালোবাসার উপর বিশ্বাস আমার অনেক আগেই উঠে গিয়েছিল। বিয়ের প্রতি তাই কোনো আগ্রহ ছিল না। বিয়ে মানে আমার কাছে ছিল অনিশ্চয়তার এক যাত্রা। যাদের সামনে আমাকে বসানো হলে মনে হচ্ছিল একটু পর আমার মৃত্যুদণ্ডের তারিখ ঘোষণা করা হবে, তারা আমাকে কোনো প্রশ্ন করেনি। আমার মা আমাকে এত বছর যত আজগবি ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছে, আফসোস তার কোনো কিছুই সেদিন কাজে লাগেনি। আমি নিজের রুমে এসে চুল খুলে দিয়ে ফ্যানের নিচে বসলাম। রচনা আমার বেস্ট ফ্রেন্ড কিছুক্ষণ পর নাচতে নাচতে আমার ঘরে এলো ছেলের ছবি নিয়ে। কিরে, ছবি দেখবি না? কি যে সুন্দর, দেখলে প্রেমে পড়ে যাবে বলেই রচনা আমার পাশে বসলো। তোর এত পছন্দ হলে তুই বিয়ে করে ফেল, আমার ভালো লাগছে না বলেই আমি অন্যদিকে তাকালাম। কিরে, কি হয়েছে তোর? আমি কিছুই বুঝতে পারছি না। হুট করে এভাবে সব হওয়ার মানে কি? আমার তো মনে হচ্ছে আমার লাইফটা এখানেই শেষ। তোকে ধরে একটা চড় লাগাবো। উল্টাপাল্টা কথা ভেবে বসে আছিস। সব গল্প একরকম হয় না। কারো কারো গল্প স্বপ্নের চেয়েও সুন্দর হয়। তোর সাথেও এমন হবে দেখিস বলে রচনা আমাকে জড়িয়ে ধরে। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছিলাম না একটা মানুষ কি করে এত পারফেক্ট হয়। নিশ্চয়ই ছেলেটার কোনো খারাপ অভ্যাস আছে, নয়তো ব্যবহার ভালো না। আর যদি সব ঠিক থাকে তাহলে এই ছেলে কেন আমাকে বিয়ে করবে? এইগুলো ভাববেই আমার দিন কাটছিল। হঠাৎ একদিন শুনলাম অভি আমার সাথে সামনাসামনি কথা বলতে চায়। শুনেই আমার মনে হয়েছিল বিয়ে ঠিক হয়েছে, এবার আসল চেহারার সন্ধান মিলবে। দেখা করতে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু দেখি, ব্যাস এই আপদ থেকে বিদায়। আমি কত কি প্ল্যান করলাম তাকে নাস্তানাবুদ করতে। আমি দেখা করতে যাব শুনে রচনা এক কাণ্ড বাঁধিয়েছে আমাকে নাকি ওই রেস্টুরেন্টে শাড়ি পরে যেতে হবে। সাথে আমার মাও জোট বেঁধেছে। এদের বাড়াবাড়ি কখনো কমে না। ইচ্ছে করছে রচনাকেই এইগুলো পরিয়ে পার্সেল করে পাঠিয়ে দেই। কিন্তু আমি তার জন্য কোনো শাড়ি পরবো। শাড়ি পরার মাঝে একটা আবেগ কাজ করে। যাকে চিনি না জানি না, আজ পর্যন্ত দেখিনি, তার জন্য কিসের এত সাজসজ্জা। অনেক কষ্ট করে তাদের বুঝিয়ে একটা জেলোয়ার কামিজ পরে রিক্সা নিয়ে ওই রেস্টুরেন্টে যাই। রাস্তায় জ্যামের কারণে দেরি হয় একটু। আমি গিয়ে দেখি অভি আগে থেকেই বসে আছে। আমি ফোনের রেকর্ডটা অন করে সেখানে গিয়ে বসলাম। সব কথাবার্তা রেকর্ড করে নিব, প্রমাণ লাগবে আমার। সরি, রাস্তায় জ্যাম ছিল তাই দেরি হয়েছে। ফর্মালিটি রক্ষার্থে বলতে হয় আমার। নট এ বিগ ডিল, ইটস ওকে বলতে বলতেই আমার দিকে তাকালো সে। আমিও অবাক হয়ে তাকিয়েছিলাম। সেদিন অভিকে সত্যিই অনেক সুদর্শন লাগছিল। নেভি ব্লু রঙের একটা শার্ট গায়ে বসে আমার জন্য অপেক্ষা করছিল সে। চেহারা আর কথা শুনে যে কারোর তাকে পছন্দ হবে। লজ্জা শরম বাদ দিয়ে আমি নিজেই আগ বাড়িয়ে নানা আলাপ শুরু করলাম। এই লোকের খুঁত বের করতেই হবে, বিয়েটা আটকাতেই হবে, যেভাবেই হোক না কেন। কিন্তু যত যাই করি না কেন, লোকটা বেশ শান্ত আর ভদ্র স্বভাবের। এত ভালো ব্যবহার আমার হজম হচ্ছে না। এতক্ষণ বকবক করে আমিও ক্লান্ত হয়ে বসে আছি। কিন্তু তারপরেই অভি বলল, অ্যাকচুয়ালি আমি তোমাকে কিছু কথা জানতে চাই। সেই জন্যই এখানে আসা। যেহেতু তোমার আর আমার বাসায় আমাদের বিয়ে নিয়ে কথা হচ্ছে, তাই যাকে বিয়ে করতে যাচ্ছ তার সম্বন্ধে সব জেনে রাখা তোমার অধিকার। খুব সাবলীল ভাবে কথাগুলো বলল অভি। আমি তো মনে মনে মহা খুশি। এইবারই চান্দুর আসল চেহারার সন্ধান পাব। এইবার সে নিজেই কিছু বলবে আমাকে। আমি আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম, কিছু বললাম না।
তোমার আগ্রহ না থাকলেও কিছু জিনিস তোমাকে জানানো আমার দায়িত্ব। বলে অভি একটু বাহিরে দেখলো, আবার বলতে শুরু করলো। আমি মনে মনে বলছিলাম যে আগ্রহ থাকবে না কেন, সেজন্যই তো এইখানে আসা আর এতক্ষণ বকবক করা। প্রতিটা মেয়ের নাকি নিজের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, সেটা নষ্ট করার কোনো অধিকার আমার নেই। হাজব্যান্ড হিসেবে আমি আমার সব দায়িত্ব পালন করব অবশ্যই, তবে আবার কাউকে ভালোবাসা বা বিশ্বাস করা, এই দুটোর একটাও আমার পক্ষে হয়তো আর সম্ভব না। আমি হাঁ করে তাকালাম। এইগুলো তো আমার ডায়লগ, উনি কেন এই সব বলছে? আপনার কথাগুলো আমি ঠিক বুঝলাম না। আমার মা আমাকে বিয়ে দিতে চায় যাতে আমি আমার পুরনো প্রেম ভুলে জীবনে এগিয়ে যেতে পারি। সে আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তাকে ভুলিনি, আর হয়তো কোনোদিন ভুলতেও পারবো না। আমাকে বিয়ে করলে তোমার কম্প্রোমাইজ করে কাটাতে হবে সারা জীবন। তোমার ভালো বন্ধুর চেয়ে বেশি কিছু হতে পারবো না আমি। আপনি কি বলতে চাচ্ছেন যে বিয়ের পর আমি বন্ধু হয়ে থাকবো, আর আপনার পার্সোনাল স্পেসে আমি ঢুকবো না আর আপনিও না? মানে বিয়ের পর সিঙ্গেল থাকবো? আমার কথা শুনে হবি একটু চমকালো, তারপর নিজের মাথা নাড়লো। অভির মাঝে একটা অনুশোচনা কাজ করছে, যেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমি তো মহা খুশি। বিয়ের পর সিঙ্গেল থাকার সুযোগ কয়জন পায়? এমন কিছু হবে সেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। নিজের অজান্তেই আমার মুখে হাসি ফুটল। অভি বিস্ময় নিয়ে ভ্রু কুঁচকে আমার দিকে তাকাতেই আমি বললাম, ওকে, তাহলে আমি আপনাকেই বিয়ে করছি। বিয়ে জিনিসটার প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, কিন্তু এই রকম অফার তো আর সব সময় পাওয়া যায় না। দেখুন, বলতে গেলে আপনার আর আমার সমস্যা একই রকম। এই সব বিয়ে টিয়ে আমাদের কারোরই ইন্টারেস্ট নেই। আমার কথা শুনে অভি হতবাক। এমন মেয়েও পৃথিবীতে আছে, সেটা তার জানা ছিল না। অভির বিস্ময়ের সীমা রইল না। সে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে, দুই হাত বুকের কাছে ভাঁজ করে সে আমার কথা শুনে যাচ্ছে। কপালে তার একটা ভাঁজ পড়ে গেছে। আমার মতন অভিও সেদিন বিয়ে ভাঙতেই এসেছিল, কিন্তু কোনো মেয়ে যে এই প্রস্তাবে রাজি হবে সেটা সে কোনোদিন কল্পনাও করেনি। কথাগুলো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। চোখ খুলে দেখি আমি গাড়িতে নেই, আমি আমাদের রুমে। আমি অভির বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম এতক্ষণ, উনি আমাকে নিয়ে এসেছেন। বুঝি না এই লোকটার থেকে দূরে যেতে চাইলেই যেন আরও কাছে চলে আসি। আমি অভির কাছ থেকে সরে যেতেই অভি আমার হাত ধরে ফেলল। আমি অভির কাছ থেকে সরে যেতেই অভি আমার হাত ধরে ফেলল। এতক্ষণ কি তাহলে অভি ঘুমের ভান করছিল? আমি প্রশ্নসূচক দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে আছি। সে আমাকে পাত্তা না দিয়ে আমার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে গেল। এই লোকটার শক্তির সাথে কি আমি পারি? আপনি কি করছেন? বিরক্ত হয়ে বললাম। তুমি বুঝতে পারছো না আমি কি করছি? না, এত বুঝে আমার কাজ নেই। আপনি চারুন নয়তো? আমি চিৎকার করব। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছি, কারণ অভির সাথে আমি কখনোই পারি না। করো, দেখি তোমার চিৎকারে কে আসে। বলেই আমার হাতটা আরো শক্ত করে ধরলো। এই লোকটা আবার মজা নিচ্ছে। আপনি কি চাইছেন বলুন তো? বিরক্ত হয়ে বললাম। আমি চাইছি তুমি আমার কাছেই থাকো, আর কি জন্য তুমি আমাকে ইগনোর করছো সেটাও বলতে হবে। আচ্ছা, এত সহজ নাকি? বলেই আমি অভির হাতে একটা কামড় দিয়ে নিজেকে সরিয়ে উঠে দেখি আমাদের রুমের দরজার ভেতর থেকে লাগানো। হঠাৎ চিৎকারে দরজার ভেতর থেকে লাগানোর কি দরকার পড়লো এই বাসায়? তো আমি আর শুধু অভি থাকি। আমি দরজার সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আপনি এমন অসভ্যের মতন দরজা আটকে রেখেছেন কেন?
অভি নিজের হাত ঠিক করে উঠে বসতে বসতে বলল, দরজা খুলে দেখো, নিজেই বুঝতে পারবে। আমি দরজা খুললাম, কিন্তু কিছুই তো দেখছি না। আমাকে কি আপনার বোকা বানানো এই লোকটা? আমি হেঁটে রান্নাঘরে এলাম পানি নিতে, এসে আমার চোখ কপালে উঠে গেল অভির মা আর পিসি এসেছে। ওনারা কখন আসলো? কালকে এসেছিল। অসহায় আমি তো বাসায় ছিলাম না, কি বিচ্ছিরি একটা ব্যাপার। অভির মা এসেই আমাকে জড়িয়ে ধরে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। উনি আমাকে একটু বেশি আদর করে। আজ পর্যন্ত নিজের শাশুড়ির কাছে বকা না খাওয়ার রেকর্ড আছে আমার। এখন শরীর কেমন? একটু বেটার ফিল করছো? আমাকে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, একদম ঠিক আছি। আপনাকে দেখে সুস্থ হয়ে গেছি। ভাগ্য করে এমন একটা শাশুড়ি পেয়েছি। অভির ফুপু ভালো, কিন্তু মাঝে মাঝে উনি আজগুবি কথাবার্তা বলেন। উনি কি জানি খাচ্ছিলেন? আমার দিকে এগিয়ে এসে বললেন, ভালো আছো? জি ভালো। আপনি ভালো আছেন? বললাম, হ্যাঁ আছি। এই বয়সে আর যেমন থাকে মানুষ। তোমার জ্বর কমছে এখন? পান মুখে দিয়ে বললেন, হ্যাঁ জ্বর নেই তো আমার। থাকবো কেমনে, জ্বর হইন না আমাগো অভি যেমনে দৌড়াইয়া গেছে, আমার কোলে কইরা নিয়া আসছে যাতে বইয়ের ঘুম না ভাঙে। অভির এই ফুপুর যা মুখে এসে বলে দেয়, আমি হাঁ করে ওনার মুখের দিকে তাকিয়ে আছি। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম। লজ্জা ফাইতে হইব না থাক বলেই উনি পান মুখে দিয়ে হাসতে লাগলেন। কি একটা অবস্থায় পড়লাম আমি। সব ওই লম্বুটার জন্য হয়েছে। অভির মা আমার অস্বস্তি বুঝতে পেরে আমাকে নিয়ে করিডোরে এসে বসলেন। কি তোমার ভার্সিটিতে যাওয়া হয়? বললেন অভির মা। না, দুদিন যাইনি, দেখি কাল পরশু যাব। জানো নরেন, আমি না অনেক খুশি আজকে। তোমার জন্য হয়েছে সব। আমি জানতাম তুমি পারবে। আমি সেদিনই বুঝেছিলাম তুমি পারবে। যেদিন তোমার সাথে দেখা করে এসেছিল অভি, তোমার কথা জিজ্ঞেস করতেই 6 মাস পর আমি আমার ছেলের ঠোঁটের কোণে হাসি দেখেছি। সেদিন বুঝেছি আমি আমার ছেলের জন্য যোগ্য মেয়ে খুঁজে পেয়েছি। বলে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমার কথা জিজ্ঞেস করায় হেসেছিল, কিন্তু আমি তো হাসির কোনো কথা বলিনি সেদিন। আমি অবাক হয়ে সেদিন ঠিক কি কি হয়েছিল সেটা নিয়েই ভাবতে লাগলাম। নিজের অজান্তেই মানুষকে খুশি করে দিয়েছি। বাহ, ভালো প্রতিভা আছে আমার মাঝে, যেটা বলতে পারছি না। তবে যখন বলি নওরিনকেও কেমন দেখলে, তখন ঠোঁটের কোণে হাসি রেখে বলেছিল, আউট অফ দ্য বক্স। এটা আবার কেমন কথা, আউট অফ দ্য বক্স? সেটা অভি ভালো বলতে পারবে। আম্মু আর ফুপু বিকেলে চলে যায়। তারা নাকি আমাকে দেখতে এসেছিল। আমার অবস্থা ভালো আছে দেখে চলে গেছে। কিন্তু অভির ফুপু এক কাণ্ড ঘটিয়েছে। উনি যাবার আগে কিসের দোয়া পড়া পানি বলে আমাকে 1 গ্লাস পানি খাইয়েছেন। আমি সহজ সরল মনে খেয়েছি। খাওয়া শেষ করার পরে উনি হেসে দিয়ে বললেন, এবার কাজ হবে। হুজুর থেকে বাচ্চা হওয়ার ওষুধ নিয়ে এসেছিল, সেটাই পানিতে গুলায়ে সূরা ফাতিহা 3 বার পড়ে ফু দিয়ে আমাকে খাইয়েছেন। আল্লাহ যদি চায় এরপর জলদি বাচ্চা হবে। আমাকে কেউ বলো যে যেইখানে বাচ্চা হওয়ার কোনো প্রচেষ্টা নেওয়াই হচ্ছে না, সেইখানে বাচ্চা কি আকাশ থেকে টুপ করে আমার কোলে এসে পড়বে? আমি মাথা ধরে খাটের কোণে বসে আছি। ওয়াশরুমে গিয়ে বমি করার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। অভি রুমে এসে আমার এমন অবস্থা দেখে ভেবেছে আমি আবার অসুস্থ হয়ে পড়েছি। অভি আমার মাথায় হাত দিয়ে জ্বর আসছে কিনা দেখতে এলো। আরে আমি ঠিক আছি, এত ব্যস্ত হবেন না। তাহলে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? আপনার ফুপু যা করেছে, এরপর আমি মাথায় হাত দিব না তো কি? মাথায়
পা দিয়ে বসবো। অভি শার্টের হাতা বাজ করতে করতে বলল, ফুপু আবার কি করলো? উনি আমাকে কোন হুজুরের দেওয়া ওষুধ পানির সাথে মিশিয়ে খাইয়ে দিয়েছেন। অভি শার্টের হাতা ভাঁজ করে থামিয়ে আবার আমার দিকে তাকিয়ে বলল, হোয়াট? কিসের ওষুধ? আমি এদিক ওদিক তাকিয়ে ক্ষীণ গলায় বললাম, বাচ্চা হওয়ার ওষুধ। আমার কথা শুনে অভি হাসতে লাগলো। মনে হচ্ছে বছরের শ্রেষ্ঠ মজার গল্প তাকে শোনানো হয়েছে। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। আমি রেগে উঠে দাঁড়িয়ে পড়লাম। আপনি হাসি থামাবেন। অভি ঠোঁটের কোণে হাসি রেখে বলল, ব্যাপারটা কিন্তু খারাপ হয়নি। আমার আর কোনো কষ্টের প্রয়োজন হবে না। কোনো কষ্ট ছাড়াই আমি বাবা হব। আই থিঙ্ক দ্যাটস গ্রেট। আপনার খুব মজা লাগছে তাই না? রাগে ফুলতে ফুলতে বললাম। অভি আবার হেসে ফেলল। আমি রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফায় টিভি ছেড়ে দিলাম। আমার সাথেই পৃথিবীর আজগুবি ঘটনা ঘটে। আমি বসে এখন ড্রামা দেখব। আমি রুমের লাইট বন্ধ করে আমার প্রিয় ড্রামা দেখতে শুরু করলাম। নিজের মুড ঠিক করতে হবে। কিছুক্ষণ পর অভি এসে আমার পাশে বসে। আমি কোনো কথা বলিনি। এটা কি দেখছো তুমি? থিংস কিডস বলেই আমি ড্রামার দিকে মনোযোগ দিলাম। এইটা দেখলেই তো মন ভালো হয়ে যায়। হোয়াট? বলে অভি গল্পের কাহিনী বোঝার চেষ্টা করছে। এটা টার্কিশ ড্রামা, আপনি বুঝবেন না। না বোঝার কি আছে? তুমি টার্কিশ ভাষা পারো। আমি টার্কিশ ভাষার টও পারি না। কিন্তু আমি ভাব নিয়ে বললাম, আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি টার্কিশ পারি কি না? আরে আমি তো এক্সপার্ট টার্কিশ ভাষায়। অভি হাত ভাঁজ করে আমার দিকে সন্দেহর চোখে তাকালো। তারপর আমার মুখের সামনের চুলগুলো সরিয়ে দিয়ে বলল, ইউ আর লুকিং বিউটিফুল। এটা বলেই মুচকি হাসলো। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। কি বলল লোকটা? এইটা উচ্চারণ করতে গেলে তো আমার দাঁত ভেঙে যাবে। তুমি না টার্কিশ ভাষার এক্সপার্ট, এইটা বুঝতে পারছো না? আমি আর চোখে একবার তাকালাম অভির দিকে। তারপর না শোনার ভান করলাম। বসে বসে হিন্দি ড্রাবিং দেখছে সে নাকি আবার টার্কিশ এক্সপার্ট। বলতে বলতেই অভি উঠে যাচ্ছিল। কথাটা শুনে আবার আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আমি নিজেই মাঝে মাঝে বেশি কথা বলতে গিয়ে নিজের মান ইজ্জত ডুবিয়ে বসি। আমি হাত বাড়িয়ে অভির হাতটা ধরে নিজের মুখের সামনে এনে অভির হাতে একটা কামড় বসিয়ে দিলাম। বাহ, এবার শান্তি লাগছে। অভি আমার দুপাশে হাত রেখে আমার দিকে এগিয়ে আসছে। আমি পেছাতে পেছাতে চোপার হ্যান্ডেলের সাথে ঘেঁষে আছি। অভি আমার দিকে ঝুঁকে আসছে। এইটা দেখে আমি চোখ বন্ধ করে ফেলি। ভয় মনে হচ্ছে ভিতরের আত্মা বেরিয়ে আসবে। বুকটা ধক ধক করছে। আমি চোখ খুলে দেখি আমি একদম আমার মুখের কাছে নিজের মুখ রেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি এর আগে এত কাছ থেকে অভিকে কখনো দেখিনি। আমার জামাইটা এত সুন্দর কেন? নিজে নিজে ভেবে নিজেই হাসছি। অভি ভ্রুকুচকে তাকিয়ে রইল। হাসছো কেন তুমি? অভির গলা শুনে থতমত খেয়ে গেলাম। আমি এভাবে কেন হাসছিলাম? উফ, কি যে করি আমি। কিছু না, আপনি সরুন বলে আমি উঠে যেতেই অভি আমার কাঁধ ধরে আমাকে শুইয়ে দিয়ে দিল সোফায়। অভি কখনো এমন করে না। আমার কাছে চলে এলে নিজেকে সামলে নেয়। হঠাৎ এমন করছে কেন? আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। অভি আমার খুব কাছে এসে বলল, তুমি যা করেছো, এরপর তোমাকে এমনি ছেড়ে দিব ভাবছো? অভির কথায় আমি ঢোক গিললাম। হায় হায় বলে, কি এমনি ছাড়বে না মানে? আমাকে উনি কামড়ে দিবে না তো? আমি কি বলবো কি করব কিছুই বুঝতে পারছি না। এই লোকটার সাথে আবার জিন নেই তো? এইটা তো স্বাভাবিক আচরণ না। আমি চোখ বন্ধ করে নিজেকে সামলে নিলাম।
চোখ খুলে 2 হাত দিয়ে অভির গাল স্পর্শ করলাম। অভি অবাক হয়ে আমার হাতের দিকে তাকালো। আমার হাত রীতিমতন কাঁপছে। শুনুন, বন্ধু আছেন, বন্ধুর মতন থাকুন, আর বেশি কিছু হবার কোনো প্রয়োজন নেই বলেই অভির গাল থেকে হাত নামিয়ে এদিক সেদিক তাকাতে লাগলাম। অভি ভ্রু কুঁচকে আমাকে জিজ্ঞেস করলো মানে? আমি মাথা নিচু করে বললাম, আপনিই তো বলেছিলেন আপনি বন্ধুর চেয়ে বেশি কিছু হতে পারবেন না, ভুলে গেলেন। অভি চুপ করে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর হঠাৎ স্বাভাবিকভাবেই নিজের রুমে চলে গেল। কি হলো ব্যাপারটা? হুট করে কি হয় এই লোকটার? যাক, যা হয়েছে ভালো হয়েছে, কিন্তু রাগ করেছে নাকি? ধুরু, রাগ করুক, আমাকে যে সারাদিন রাগায়, এইবার বুঝবে কেমন লাগে। খাবার সময় অভি তেমন কথা বলল না, নিজের ফোন দেখতে দেখতে খাওয়া শেষ করলো। আমার ওষুধ এনে পানিসহ আমার সামনে রেখে গেল। আমার নিজেকে এলিয়েন মনে হচ্ছে। এখন লোকটা আমাকে ইগনোর করছে কেন? আমি আমার ফোনটা হাতে নিয়ে রুমের বাইরে এলাম। অভি নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছে। ফোন ধরে দেখি মা রচনা কল করেছে অনেকবার। ফোন সাইলেন্ট করা ছিল তাই বুঝিনি। রচনা 21 বার ফোন করেছে, আর এতগুলো মেসেজ। আমি ওকে কল ব্যাক করতেই একগাদা কথা শোনাতে হলো আমাকে, কারণ আগামীকাল রচনার গায়ে হলুদ। আমি তো একেবারে ভুলেই গিয়েছিলাম। যা কথা শুনিয়েছে সেটা আমার প্রাপ্য ছিল। অনেক কষ্ট করে রচনাকে বুঝলাম, মাপ চাইলাম। আমার কাজে রচনা যে কষ্ট পেয়েছে সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু এবার আরেক সমস্যা, অভিকে কিভাবে বলি? আমার সাথে তো সে কথা বলছে না। আমি নিজে থেকে নির্লজ্জের মতন গিয়ে তো আর কথা বলতে পারবো না। তাই রচনার সাথে কথা বলাতে আমি আমার ফোনটা নিয়ে অভির সামনে ধরলাম। অভি আমার দিকে এক পলক তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? তারপর ফোন নিয়ে কানে ধরলো। তারপর তারা কি বলেছে বুঝিনি। অভি শেষে হেসে দিয়ে বলল, আচ্ছা, নওরিনকে আমি ড্রপ করে দিব, আর আমি চেষ্টা করব যাওয়ার। কথা শেষ করে অভি ফোনটা পাশের টেবিলে রাখলো। দেখেছো কি রাগ লোকটার? ফোনটা আমাকে দিতেই তার সমস্যা টেবিলে রেখে দিল। আমি বললাম, আপনি যাবেন না রচনার গায়ে হলুদে? অভি কাজ করতে করতে বলল, জানি না, কিন্তু আপনি না আমার জন্য 2 দিন ছুটি নিয়েছেন? প্রশ্ন করে ফেললাম। অভি আমার দিকে তাকালো না। তার সব মনোযোগ এখন ল্যাপটপে। যার জন্য নিয়েছিলাম, আমার তো মনে হচ্ছে না তার আর কোনো প্রয়োজন আছে। আমি আর কথা বললাম না। আমার দিকে একবার তাকাচ্ছে না, আমাকে রাগ দেখাচ্ছে। আমি রাগ দেখিয়ে বিছানায় শুয়ে পড়লাম। রাত 12টা বেজে 39 মিনিট। অভি সাথে সাথে রুমের বাতি নিভিয়ে ল্যাপটপে নিজের কাজ করতে মনোযোগ দিলেন। আমার সুবিধা হয় লাইট জ্বালিয়ে রাখলে, তাই লাইট বন্ধ করেছেন। ওনাকে বলেছে আমার সুবিধা অসুবিধা নিয়ে ভাবতে। আমি জামাও বদলালাম না, শাড়ি পরেই শুয়ে আছি। অস্বস্তি বোধ হচ্ছে। এসি চলছে, তাও আমার গরম লাগছে। তাও আমি শুয়ে আছি, কারণ আসলেই আমার ঘাড় তেড়া। খুব সকালে ঘুম ভাঙলো। আমার শীত লাগছিল, তাই গায়ে জড়ানোর জন্য শাড়ির আঁচল খুঁজছিলাম। চোখ খুলে দেখি আমার গায়ের ওপর আঁচলটা নেই। লজ্জায় আমি লাল হয়ে গেলাম, যদিও অভি উল্টো দিকে মুখ করে ঘুমাচ্ছে। আমি খেয়াল করলাম আমার শাড়ির আঁচলটা অভির পিঠের নিচে। নিশ্চয়ই আমি রাতে এটা ছুঁড়ে ফেলে দিয়েছি। আমি শাড়ির আঁচলটা দিয়ে কোনো মতে নিজেকে ঢেকে নেওয়ার চেষ্টা করলাম। এক হাতে আঁচলটা গায়ে ধরে অন্য হাতে অভির পিঠের নিচ থেকে আঁচলটা টেনে আনার চেষ্টা করছি, আর আল্লাহকে ডাকছি যাতে অভির ঘুম না ভাঙে। আমাকে এই অবস্থায় দেখলে কি ভাববে কে জানে। আঁচলটা অনেকখানি নিয়ে এসেছি, কিন্তু পুরোটা বের করার আগে অভি আমার দিকে ফিরতেই আমার কাছের আঁচলটুকু চলে গেল। আমি হেঁচকা টান সামলাতে না পেরে অভির গায়ে পড়ে গেলাম। অভির ঘুম ভেঙে গেল।
অভি আমার দিকে তাকাতেই আমি চোখ বন্ধ করে অভির বুকে মুখ লুকিয়ে ফেললাম। অভি প্রথমে কিছু বুঝেনি, আমি ভয় পেয়েছি ভেবে আমাকে জড়িয়ে ধরতে গিয়ে সবটা বুঝে ফেলে। অভি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে হাত দুটো স্যারেন্ডার করে রাখে। অভি বড় রকমের একটা শক খেয়েছে। কিছুক্ষণ চুপ করে থেকে বিষয়টা বুঝতে পেরে আঁচলটা ছাড়িয়ে সেটা দিয়ে আমাকে মুড়িয়ে দিল। আমি আঁচলে নিজেকে গুটিয়ে নিয়ে উঠে বসলাম। অভি কিছু না বলে ফ্রেশ হতে গেল। অভিও ভীষণ লজ্জা পেয়েছে, কিন্তু সে প্রকাশ করেনি। আমার তো ইচ্ছে করছে মুখটা এখন কিছুর মাঝে ঢুকিয়ে বসে থাকি। এ জীবন আর কোনোদিন শাড়ি পরে ঘুমাবো না, আমার শিক্ষা হয়েছে। আমি আগে রেডি হয়ে গাড়িতে এসে বসে আছি। কিছুক্ষণ পর অভি নিজের সিটে এসে বসলো। তারপর আমার দিকে তাকাতেই আমি বাইরের দিকে তাকালাম। হঠাৎ আমার দিকে ঝুঁকে আসতে লাগলো। আমি একটা ঢোক গিলে চোখ বন্ধ করে ওড়নাটা শক্ত করে ধরলাম। সকালে যা হয়েছে, তারপর আবার উনি আমার দিকে এগিয়ে আসছে কেন? এমনি ওনার দিকে তাকালে নিজেকে হার্টের রোগী মনে হয়। আমি অনেকক্ষণ হলো চোখ বন্ধ করে বসে আছি, কিন্তু কিছুই তো হলো না। তাহলে লোকটা আমার দিকে এগিয়ে আসছিল কেন? আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি অভি প্রশ্নসূচক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার এইসব আচরণ দেখে কি ভাবছে কে জানে। আমি এদিক সেদিক তাকাতে লাগলাম। অভি আমার সিট বেল্ট লাগিয়ে দিতেই একদম কাছে চলে এলো। অভির চেহারা একদম আমার মুখের সামনে। আমি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম, নিঃশ্বাস যেন আটকে আসছে আমার। অভি সিট বেল্ট লাগিয়ে সরে গেল। আমার একই হাল হয়েছে। অভি কি সুন্দর স্বাভাবিক থাকে, আমি যে কেন এমন পাখির ছটফট করতে থাকি। আমি গাড়ির ড্রয়ার খুলে পানির বোতলটা বের করে পানি খেলাম। অভি মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, যেন গাড়ি চালানোটাই তার জীবনের আসল উদ্দেশ্য। রচনাদের বাসার সামনে এসে গাড়ি থামায় অভি। আমি কিছু বলতে গিয়েও বললাম না, নিজের সিট বেল্ট খুলে নেমে পড়লাম। তারপর আমি চলে যেতেই, নওরিন দাঁড়াও। অভির আওয়াজ শুনে পিছে ফিরলাম। অভি গাড়ি থেকে নেমে পিছন সিট থেকে কিছু গিফট বক্স এনে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এতে রচনার জন্য কিছু গিফট আছে, ওকে দিয়ে দিও। আমার বেস্ট ফ্রেন্ড রচনা, ওর সাথে অভির গলায় গলায় ভাব, যেন কোন জন্মে দুইজন ভাই বোন ছিল। রচনাকে গিফট দিচ্ছে, এতে আমার খুশি হওয়ার কথা, কিন্তু কেন জানি মনটা খারাপ হয়ে গেল। আমাদের বিয়ের 2 মাস হতে চলল, আমাকে তো কিছু দেয়নি কখনো। আমি বক্সগুলো নিয়ে আচ্ছা বলে বাড়ির দিকে ঢুকতেই অভি আবার আমাকে ডাকলো। আবার কি হলো? যেতে যেতে আবার পিছু ডাকছো কেন? আমি মহাবিরক্তি নিয়ে ফিরে তাকালাম। অভি আমার দিকে আরেকটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, এটা নিতে ভুলে গেছো? আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আজকে রচনারই দিন। অভিনয় সূচক মাথা নেড়ে বলল, এটা রচনার জন্য না। আমি ভ্রু কুঁচকে বললাম, তাহলে এটা কার জন্য? ওর বরের জন্য। অভি ভীষণ অপ্রস্তুত হয়ে বলল, না, ওর বরের জন্য না। তাহলে এটা কার জন্য? ওর অনাগত সন্তানের জন্য। আপনি ভানিতা করছেন কেন বলুন তো? এই গিফটটা কার জন্য? একটা না থেমে বললাম, এটা তোমার জন্য। বলেই অভি থামলো। আমি হাঁ করে অভির দিকে তাকিয়ে আছি। আমার জন্য মানে? আমার জন্যে উনি গিফট কিনেছেন? কথাটা ভাবতে না ভাবতেই অভি বলে উঠল, মা পাঠিয়েছে তোমার জন্য। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালো না, সাই করে গাড়ি চালিয়ে চলে গেল। রাগ এবার আমার মাথায় উঠেছে। আমার শাশুড়ি ভালো এর মতো নাকি? করল্লার রসের মতন জামাই পেয়েছি একটা। এর নাকি আবার এককালে প্রেম ছিল। এর সাথে কেউ কিভাবে প্রেম করেছে আল্লাহই ভালো জানে। অবশ্য আমার জন্য কিছু কিনবেন কেন? আছে না অথই ওনার ফিরে আসবে, ওনার
অর্থেই ওনার কাছে যত সব অসহ্য লাগে। ব্লক মেরে রেখেছি ওই ডাইনির নম্বরটা আমি। আমাকে হুমকি দেয় ওদের দুইজনের নামে আমি মামলা করব। অসহ্য, আমাকে চেনে না, দুইটাকেই জেলে পাঠাবো বলে রাখলাম। আমি রাগে গজগজ করে উপরে উঠতেই একটা ধাক্কা খেলাম। আমার হাতে এবার এত কিছু, অনেক কষ্টে নিজেকে পড়ে যাওয়া থেকে সামলে নিলাম। যার সাথে ধাক্কা খেলাম তার চেহারা দেখে আমার রাগ আরো বেড়ে গেল। রাহাত ভাইয়ের সাথে ধাক্কা খেয়েছি। রাহাত ভাই রচনার কাজিন। এই বেটা আমাকে বহুত জ্বালিয়েছে। ফুল দিয়ে আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকতো। একবার বারান্দা দিয়ে ময়লা পানি মাথায় ঢেলে দিয়েছিলাম, কিন্তু তাও শিক্ষা হয়নি। আমাকে দেখে হাসলেন। কি ব্যাপার নওরিন, কেমন আছো? আমি যে ভালো আছি বলে হাসার চেষ্টা করলাম, কিন্তু ওকে দেখে আমার হাসিও আসছে না। আমাকে মনে আছে তোমার, এমনভাবে বলছে দেখে মনে হচ্ছে ওনার সাথে কত জনমের পরিচয়। আমাকে কম সমস্যায় তো ফেলেনি যে ওকে ভুলে যাব। ভাইয়া, আপনার সাথে পরে কথা বলবো। রচনা রেগে আছে, আগে ওর সাথে দেখা করে আসি বলেই কেটে পড়লাম। কোনো কথা বলার সুযোগ দিলাম না। রাহাত ভাই দেখতে ভালো, কিন্তু ওনার সেন্টিমার্কা অভ্যাস, অ্যাটিটিউড কম। ছেলেদের অ্যাটিটিউড না থাকলে কেমন পানসে পানসে লাগে। আবার এই অভি সাহেবের মতন অ্যাটিটিউডের বস্তি ভর্তা করে রাখলেও ভালো লাগে না। রচনার রুমে এসে দেখি সে শান্তিতে ঘুমাচ্ছে। আন্টি বলেছে আজ সারা রাত জাগবে, তাই নাকি এখন ঘুমিয়ে পড়ে আছে। ওকে অনেক কষ্টে জাগিয়ে তুলে ওকে গিফটগুলা দিলাম। রচনা চোখ ডলতেই বলল, এগুলো তুই এনেছিস? আমি ওর পাশে বসে বললাম, না, আমার জামাই দিয়েছে, আমার গিফট বিকালে আসবে। আরে অভি ভাইয়া আসেনি। আমি ভ্রু কুঁচকে বললাম, না, কখন আসবে কিছু বলেছে? আবার বললাম না। রচনা আমার মাথায় একটা বাড়ি দিয়ে বলল, কি শুরু করেছিস তখন থেকে? না ছাড়া কিছু বলতে পারিস না। রাহাত ভাই এখানে কেন? বলবি একটু আমাকে। আমি রেগে বললাম, আরে ওনাকে না বলে কি পারি? তার উপর বিয়ে বলে কথা। ওনাকে তো আমারও পছন্দ না, গায়ে পড়ে কথা বলতে আসে। রচনা আমার হাতের প্যাকেটটা টান মেরে নিয়ে বলল, এইটা আবার কি কোলে নিয়ে বসে আছিস? বলেই প্যাকেট খুলে দেখলো মেরুন রঙের একটা শাড়ি। শাড়িটা ভীষণ সুন্দর, আমারও খুব পছন্দ হয়েছে। বাহ অভি ভাই, দেখি খুব রোমান্টিক। বলেই হাসতে লাগলো রচনা। জি না, তোমার অভি ভাই দেয়নি, এটা আমাকে আমার শাশুড়ি দিয়েছে। বলে আমি শাড়িটা দেখতে লাগলাম। তোর শাশুড়ি তোকে দিয়েছে আর তুই এটা না দেখে এখানে নিয়ে আসলি? প্রশ্ন করলো রচনা। আরে না, আসার সময় আমাকে এটা দিয়ে বলল, আমি খোলার সময় পাইনি। কি করে? মন খারাপ করে বললাম। রচনা হাসতে লাগলো, যেন আমি ওকে কোনো কৌতুক বলেছি। তুই হাসি থামাবি রচনা? ওর হাসি দেখে আরো রাগ হচ্ছে আমার। রচনা কিছুক্ষণের জন্য হাসি থামিয়ে বলল, তোর মাথায় যে বুদ্ধি শুদ্ধি নেই সেটা আমার জানা ছিল। এটা যদি তোর শাশুড়ি দিয়ে থাকে তাহলে অভি তোকে আমার বাসার সামনে এসে দিবে কেন? বাসায় থাকতেই দিতে পারতো, তাই না? নয়তো তুই যখন বাসায় ফিরে যাবি তখন দিতে পারতো, তাই না? রচনা কি বোঝাতে চাচ্ছে বুঝতে না পেরে বললাম, ভুলে গেছিল হয়তো। ওনার টাইম আছে নাকি আমাকে নিয়ে ভাবার? জি না ম্যাডাম, আপনার জামাই আপনার জন্যই কিনেছে। কি বলে দিব? বুঝতে না পেরে তোর শাশুড়ির কথা বলেছে। তুই আস্ত একটা গাধা রয়ে গেলি নওরিন। বলেই হাসছে রচনা। আসলেই তো, আম্মু যদি এটা এনে থাকে তাহলে সেটা নিজেই দিবে, অভিকে দিয়ে পাঠাবে কেন? হঠাৎ একটা ভালো লাগা কাজ করছে কেন জানি। নিজের অজান্তেই মুখে হাসি এসে গেল। রচনা এই নিয়ে আমাকে আরো লজ্জা দিচ্ছে। তখনই রচনার ফোন বেজে উঠতেই আমি ফোনটা রিসিভ করলাম। শাকিল ফোন করেছে।
যার রচনার সাথে বিয়ে হতে যাচ্ছে। রচনা শান্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমি যে একটা কাণ্ড বাঁধিয়ে বসবো সেটা সে জানে। আমি ফোন কানে নিয়ে বললাম, হ্যালো। ফোনের ওপাশ থেকে আওয়াজ এলো, রচনাকে দেওয়া যাবে। আমি ফোনটা লাউড স্পিকারে দিলাম, রচনাও শুনছে। আমি রচনা, আপনি আমার কণ্ঠ চিনেন না বুঝি? বলেই আমি মুখে হাত দিয়ে হাসতে লাগলাম। রচনা বসে আমার কাণ্ড দেখছে। সরি, ভয়েসটা অপরিচিত মনে হচ্ছে আমার। ওপাশ থেকে বলল শাকিল, আমার ঠান্ডা লাগছে তো, তাই হয়তো আপনার এমন মনে হচ্ছে। এটা বলার সাথে সাথে ওপাশ থেকে হাসির আওয়াজ পেলাম। আমি আর রচনা কিছু না বুঝে ওকে অপরের দিকে তাকিয়ে আছি। শাকিলের হাসি শুনে রচনাও হতবাক। কি হলো, হাসছেন কেন? আমি আবার বলতেই শাকিল বলল, প্রথমত আমি ফোন দিলে রচনা শুরুতেই বলে কি চাই তোমার, আর সে আমাকে কখনো আপনি বলে না। তাই তুমি যেই হও না কেন অভিনয়টা ঠিক করে করতে পারোনি, তাই হাসলাম। ফোনটা রচনাকে ধরিয়ে দিয়ে আমি চুপ করে বসে পড়লাম। এভাবে ধরা খেয়ে যাব বুঝতে পারিনি। রচনা ফোন কানে নিয়ে বলে, তোমার কোনো কাজ নেই, সারাদিন ফোন দাও কেন? আমি শাড়িটার দিকে তাকাতেই আনমনে ভাবতে শুরু করি, সত্যি কি অভি এটা আমার জন্য কিনেছে? যদি আমাকেই দিবে তাহলে সোজা বলল না কেন? কি লেভেলের আনরোমান্টিক হলে নিজে শাড়ি কিনে মা দিয়েছে বলে ভেবেই হাসি পাচ্ছে আমার। আচ্ছা, অভি কি চাইছে আজকের অনুষ্ঠানে আমি এই শাড়িটা পরি? তা না হলে আজকে আমাকে কেন উপহারটা দিল? নিশ্চয়ই ভেবেছিল যে আমি কিছু বুঝবো না। কিন্তু অভি সাহেব, আপনি নওরিনকে চিনতে ভুল করেছেন। আপনার শাড়ি তো আমি পরবো না যতক্ষণ না আপনি নিজে স্বীকার করবেন এটা আপনার উপহার। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি রচনাকে শাকিলের পাশে বসিয়ে পিছনে ফিরতেই দেখি অভি আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন আসার সময় হলো তার। হালকা হলুদ রঙের পাঞ্জাবির সাথে সাদা প্যান্ট, সুদর্শন লাগছে তাকে। অভিবুকের কাছে হাত ভাঁজ করে আমার দিকে তাকিয়ে আছে, খুব মনোযোগ সহকারে আমাকে দেখছে। আশেপাশের সবার দৃষ্টিও যেন আমাদের দিকে। আমার অস্বস্তি বোধ হলো। আমি রচনার পাশে গিয়ে বসলাম। অভি এগিয়ে এসে শাকিলের সাথে হ্যান্ডশেক করলো। শাকিল দাঁড়িয়ে অভিকে জড়িয়ে ধরলো। রচনার আমি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছি। এ বাবা, এদের এত ভাব আগে থেকে চিনে নাকি একে অপরকে? অভি বলে উঠল, তাহলে শাকিল শেষমেশ বিয়ে করছো? বেশ কড়া মেজাজের একটা বউ পেয়েছো। বুঝে শুনে কথা বলো। আমাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বললে তোমাদেরই বিপদ। রাগ করার ভান করে বলল রচনা। না, আমরা তোমাকে কি কিছু বলেছি? শাকিল বলল। একটা প্রজেক্টের কাজে শাকিল আর অভির দেখা হয় তখন থেকেই। ভালো বন্ধু তারা। হোটেলের ছাদে আমরা সবাই, যেই ফ্লোর এ হলুদের অনুষ্ঠান হবে সেখানে কিসের আয়োজন চলছে, বড়রা আমাদের সেখানে যেতে দিচ্ছে না। আমি আমাদের কিছু ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ঋতু, নীলিমা, সৌভিক, ওরা সবাই এসেছে। অনেক দিন পর সবার সাথে দেখা, ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম আমি। আমরা সবাই দাঁড়িয়ে আছি সুইমিং পুলের কাছে। হঠাৎ আমার মোবাইল বেজে উঠল। দেখলাম অভির কল। মনে হয় আমাকে খুঁজছে। এদিকে এত গান চলছে, আমি তাই একটু দূরে আসলাম যাতে কল রিসিভ করতে পারি। কিন্তু হোঁচট খেয়ে ফোনটা হাত থেকে পড়ে সুইচ অফ হয়ে গেছে। আমি ফোনটা তুলে ঠিক করার চেষ্টা করছি। এদিকে সবাই যে নিচে যাচ্ছে সেদিকে আমার খেয়াল নেই। আমার ফোন কেন অন হচ্ছে না, এটাই এখন আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। হাঁটতে হাঁটতে সামনে তাকিয়ে দেখি রাহাত ভাই এদিকেই আসছে। উনি আমার সামনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে আছেন। ওনাকে পাত্তা দেয় কে? যতক্ষণ পারে দাঁড়িয়ে থাকুক। কি করছো নওরিন? বললেন রাহাত ভাই।
একে আমার দেখতে ইচ্ছে করে না, অসহ্য। আমি নৌকা চালাচ্ছি, দেখতে পাচ্ছেন না? ফোনটা বন্ধ ঠিক করছি, আবার জিজ্ঞেস করছেন কেন? রেগে বললাম আমি। মনে হচ্ছে তুমি রেগে আছো। আজকে কিন্তু তোমাকে অন্যরকম সুন্দর লাগছে, বলেই একটু হাসলেন রাহাত ভাই। আজকে যখন থেকে সেজেছি সবাই এসে একই কথা বলছে, অন্যরকম সুন্দর। আগের থেকে সুন্দর হয়ে গেছিস, একদিনে রূপবর্তী হয়ে গেলাম নাকি? রাহাত ভাই আবার কথা বলা শুরু করেছে। ওনার কথা শুনে মাথাটা গরম হয়ে যাচ্ছে। আমি ওনাকে পাত্তাই দিলাম না, ফোনটা খোলার চেষ্টা করছি। তোমার থেকে চোখ সরাতে পারছি না। তোমার বরের একটা ব্যবস্থা করতে পারলে তোমাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলতাম। নির্ভয়ে কথাগুলো বলে যাচ্ছে রাহাত ভাই। এই স্বভাবের কারণে লোকটাকে আমার পছন্দ না। আশ্চর্য রকমের বেহায়া উনি। দাঁড়ান, আপনাকে আমি পরে দেখে নিচ্ছি, আগে আমার ফোনটা ঠিক হোক। আমি কিছু বলার আগে দেখি রাহাত ভাইয়ের চোখ মুখ কেমন জানি হয়ে গেছে। আমি পিছে ফিরতেই অভির বুকের সাথে ধাক্কা খেলাম। চোখ তুলে দেখি অভি মুখ থেকে আর হাত শক্ত করে দাঁড়িয়ে আছে। অভি কি সবটা শুনেছে? এমন রাগী চেহারা আগে কখনো আমি দেখিনি অভির। অভি আমাকে টেনে দূরে সরিয়ে রাহাত ভাইয়ের সামনে গেল। পাঞ্জাবির হাতা গুছতে গুছতে বলল, ভাই আপনি কি বলছিলেন? যদি আরেকবার বলতেন, একটু স্পষ্ট করে আমার সামনেই বলুন। কিসের ব্যবস্থা করতে চাচ্ছেন শুনলাম। অভির কথার গম্ভীর্যতায় আমি ভয় পাচ্ছি। আমি একটু চিন্তা করলাম আমি ভুলভাল কিছু বলেছি কিনা, কারণ শেষ বোমাটা তো আমাকেই মারবেন উনি। না চিন্তা করে আমার কোনো দোষ খুঁজে পেলাম না। রাহাত ভাই একটু বেশি কথা বলে, উনি পারে না এক আনা কথা বলে 10 আনা। রাহাত ভাই হেসে ব্যাপারটা সামলে নিতে চাইলেন, কিন্তু অভির মুখের গাম্ভীর্য ভান যায়নি। পরে রাহাত ভাই বলল, মজা করছিলাম, আসলে মজা করেছি বলবে আর অভি বিশ্বাস করে নিবে। অভি বলল, রাতে রাস্তা দিয়ে যাওয়ার সময় কখন মার খেয়েছেন? কখনো বস্তায় ভরে কেউ মেরেছে আপনাকে? রাহাত ভাই আবার ঢোক গিললেন। আমি অভির কথা শুনে অবাক। এই রকম গুন্ডা মার্কা কথাও বলতে পারেন উনি। অভি পাঞ্জাবির হাতা নামাতে নামাতে বলল, আপনাকে যেন আমি আর কোনোদিন আমার ওয়াইফের আশেপাশে না দেখি। রাস্তায় তো বের হতেই হয়, কার কখন কি হয়ে যায় বলা তো যায় না। রাহাত ভাই এই প্রচণ্ড বাতাসে ঘামিয়ে শেষ। অভি আরও বলল, যা বলেছি সেটা বুঝতে পারলে আসুন এবার। রাহাত ভাই ঘাম মুছতে মুছতে চলে গেলেন। অভি আমার দিকে ফিরে আমার হাত ধরে এনে নিজের সামনে দাঁড় করালো। আমার দুই পাশের রেলিং ধরে আমার দিকে ঝুঁকে দাঁতে দাঁত চিপে বলল, তুমি এতক্ষণ একা একা কি করছিলে? অভির মুখের গাম্ভীর্যতা এখনো কাটেনি। দেখেই তো আমার গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু এইখানে আমার কোনো দোষ নেই। আমি নির্ভয়ে বললাম, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। আচ্ছা, তা কোথায় তোমার ফ্রেন্ডরা? আমি আশেপাশে তাকিয়ে দেখি পুরো ছাদ ফাঁকা, শুধু আমি আর অভি ছাড়া কেউ নেই। আমার মুখ হা হয়ে গেল। আমি বলে উঠলাম, কোথায় সবাই? অভি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার ফোনের কি হয়েছে? আমি বললাম, হাত থেকে পড়ে ফোন অজ্ঞান হয়ে গেছে। অভি মুখ শক্ত করে আছে। এবার আমি একটা ঢোক গিললাম। বাতাসে আমার চুলগুলো উড়ছে। কয়টা চুল গিয়ে অভির মুখে পড়েছে। অভি সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। আমি তাড়াতাড়ি অভির মুখের ওপর থেকে চুল সরিয়ে বললাম, সরি সরি বলেই চুলে একটা খোপা করে ফেললাম। এর মাঝে অভি একটা কথাও বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে থাকায় আমার কেমন জানি লাগছে। অভি সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়ালো। আমি একটা শান্তির নিঃশ্বাস ছাড়লাম। অভি আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, এত সেজেছ কেন? আমি ভ্রু কুঁচকে তাকালাম। এটা আবার কেমন প্রশ্ন?
এমন প্রশ্ন আমি এর আগে কেউ করেনি আমাকে। আমি আর চোখে তাকিয়ে বললাম, মানে আমাকে কি খারাপ লাগছে দেখতে? অভি বলল, বাদরের মতন লাগছে। কি বললেন আপনি? বাদরের মতন লাগছে? রাহাত ভাই আর সবাই যে বলল ভালো লাগছে। মন খারাপ করে বললাম, হ্যাঁ, এক বাদরের তো আরেক বাদরকে ভাল লাগবে, এটাই স্বাভাবিক, বলল অভি। আপনি আমাকে বাদর বললেন তো? আমি বাদর হলে আপনি কি? আপনি হচ্ছেন গরিলা। আপনার সাথে আমি কথাই বলবো না, বলে আমি চলে যেতেই অভি আমার শাড়ির আঁচল ধরে ফেলল। আমি আঁচল ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু অভি ছাড়ছে না। আমি রেগে বললাম, অসভ্যতা করছেন কেন? ছাড়ুন আমার আঁচল। অভি আমার কোমর ধরে ওর কাছে নিয়ে বলে, আমি অসভ্যতা করছি? অসভ্যতা কি দেখবে? অভি আমার কোমর ধরে ওর কাছে নিয়ে বলে, আমি অসভ্যতা করছি? অসভ্যতা কি দেখবে? আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম। আমাকে বাদর বলা হয়েছে, ইচ্ছে করছে বাদরের মতন এর চুল ধরে টান মারি। দাড়ি থাকলে বেশি সুবিধা হতো। উনি তো আবার ক্লিন শেভ করেন। অভি এক হাত দিয়ে আমার মুখ ধরে নিজের দিকে ঘোরালো। এমন সময় রচনা এসে হাজির। মনে হয় আমাদেরকে খুঁজতেই এসেছে। রচনা একটু কেশে উঠে বলল, জামাইয়ের বউয়ের প্রেম শেষ হলে যদি একটু নিচে এসে আমার গায়ে হলুদে মনোযোগ দেওয়া হয় তাহলে বড় খুশি হতাম। বলেই রচনা ঠোঁট টিপে হাসছে। এই লোকটাকে আমি অসভ্য বলেছি, এবার তো দেখি নির্লজ্জও বটে। এতক্ষণে আমাকে ধরে আছে, আমি ওনাকে একটা ঠেলা মেরে চলে আসি রচনার সাথে। অনুষ্ঠান শেষ হতে প্রায় রাত 2টা বেজে গেছে। সবাই বেশ ক্লান্ত। রচনা আর শাকিলকে কাল অনেক ধকল সামলাতে হবে। এই সময় আবার জার্নি করে বাড়ি ফেরা ওদের জন্য কষ্টের হবে। তাই কয়েকজন অভিভাবক সহ ওরা হোটেলে থেকে গেল। আমি রচনার সাথে রুমে এলাম। আজকে আমি ওর সাথেই থাকবো। এদিকে অভি, শাকিল আর তাদের সাথে এক বড় ভাইকে দেওয়া হয়েছে রুমে। গোসল সেরে রিল্যাক্স হয়ে দেখি রাত 2টার বেশি। পুরো অনুষ্ঠানে আমি অভির থেকে যত সম্ভব দূরে দূরে থেকেছি, তাকে পাশ কাটিয়ে চলে গেছি। রাহাত ভাইকে আমার আশেপাশে তো দূর, অনুষ্ঠানের কোথাও দেখা যায়নি। রচনা গোসল সেরে এসে বলল, ছাদে যাবি? আমি বললাম, তোর কি মাথা খারাপ? এত রাতে ছাদে যাব? এখন ছাদে গিয়ে করবিটা কি? শাকিল আমাকে অনেকবার করে বলেছে রাতে যেন ছাদে যাই। আমি না বলে মোবাইল সুইচ অফ করে রেখেছি। শান্ত গলায় বলল রচনা। না বলে এখন আবার যেতে ইচ্ছে হচ্ছে বুঝি, কিন্তু আমার জামা বদলাতে হবে আমার। বিরক্ত নিয়ে বললাম আমি। কেন, ভালোই তো লাগছে, জিন্স আর শার্ট পরে আসিস, এভাবেই যাব আমরা। আমি বিয়ের পর এইগুলো পরি না। এখন যদি অভি ওখানে থাকে কেমন লাগবে না? একটু চিন্তিত হলাম। বলে, জামাইয়ের সামনে এইটি পইরা যাইতে পারো না? বাচ্চা পয়দা করবা কেমনে? রচনার কথা শুনে আমি ভ্রু কুঁচকে ফেললাম। রচনা মাঝে মাঝে বয়স্ক দাদিদের মতো কথা বলে। এই ধরনের কথা আমার একদম পছন্দ না। রচনা আরো বলল, ভাল লাগে নাই কথা শুনে। তোর ভাগ্য ভালো, তোর অভির মতো জামাই, নইলে এতদিনে। রচনাকে আমি আর কিছু বলতে না দিয়ে বললাম, আচ্ছা বাবা চল। তাও তুই চুপ কর। আমি না গেলে এই মেয়ে আমাকে আরো কথা শুনিয়ে মারতো। লিফট ছাদে এসে থামলো। আমার ধারণা ঠিক অভি আর শাকিল দুজনেরই আছে। রচনা স্বাভাবিকভাবে শাকিলের সামনে গিয়ে বলল, কি যেন আসতে বলেছ, তাড়াতাড়ি বলো। অভি নিজের ফোন নিয়ে ব্যস্ত। এত বড় ছাদ, ফাঁকা, শুধু আমরা চারজন। শাকিল আর রচনা কথা বলতে বলতে অনেকটা দূরে গেল। অভি আমার দিকে একবার তাকিয়েছে, কিন্তু কিছু বলেনি। এবার আমার ভয় লাগছে। ঘড়িতে রাত 3টা বেজে 20 মিনিট। উপায় না পেয়ে
অভির কাছে গিয়ে দাঁড়ালাম। পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। চারিদিকে শুধু অন্ধকার, মাঝে কিছু রাস্তার ল্যাম্পপোস্টগুলোর আলো। ধুর, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। পা দুটো ব্যথা হয়ে গেল আমার। আমি অভির পায়ের কাছে এসে বসলাম। অভি ভ্রু কুঁচকে বলল, কি করছো তুমি? দাঁড়িয়ে থাকতে পারছি না বলেই আমি পেছনের রেলিংয়ের সাথে হেলান দিয়ে অভিকে দেখতে লাগলাম। আমার শাশুড়ি বিয়ের আমাকে যা বলেছে সেটা যদি সত্যি হতো আমি খুশি হতাম। উনি আমাকে অভি আর অর্থয়ের সম্পর্কের কথা সব বলেছেন। স্ত্রী হিসেবে এইসব জানা তোমার দরকার। আমার ছেলে তোমাকে ওইসব হয়তো কোনোদিন বলবে না। বিয়ের প্রতি অভির কোনো আগ্রহই ছিল না, তাই সে বিয়ের আগে প্রতিটা মেয়েকে একই কথা বলেছে, যাতে করে কোনো মেয়ে অভিকে বিয়ে করতে রাজি হয় না। তোমার ক্ষেত্রে তুমি কেন রাজি হয়েছো সেটা একটা বিস্ময়। হয়তো ছেলে মানুষই করে ফেলেছো, কিন্তু সত্যি কথা হলো অর্থের প্রতি অভির কোনো পিছু টান নেই। বিয়ে নিয়ে সে আমাকে জোরাজুরি না করবে করবে না কারণে তাকে আমি কষ্ট পেতাম। তাই সে প্রতিটা পাত্রীকে সত্যের সাথে কিছুটা মিথ্যা মিশিয়ে বলেছে। আমি কথাগুলো মূর্তির মতো শুনছিলাম। তিনি আরো বলেন, অর্থয়ের বিয়ে আগে থেকেই আরেকজনের সাথে ঠিক করা ছিল, কিন্তু তার শর্তেও অভিকে ঠকিয়ে যাচ্ছিল মেয়েটা দিনের পর দিন। একদিন অর্থয়ের হবু বর অভির অফিসে গিয়ে অভিকে সবটা বলে। তারপরের ঘটনা আমার জানা নেই, তবে অর্থীকে অভি আর ভালোবাসে না। মা হিসেবে আমি তোমাকে এতটুকু আশ্বাস দিতে পারি। আমি আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে লাগলাম। আকাশে কি সুন্দর তারা, চাঁদটাকেও কি সুন্দর লাগছে। হঠাৎ অভি আমার পাশে বসে পড়ল। শাকিলার রচনার কথা শেষ হচ্ছেই না। এই রাত সারা রাত জেগে থাকার প্ল্যান করেছে নাকি? অভি হঠাৎ পেছন থেকে এক হাত দিয়ে আমাকে ধরে আর অন্য হাতে আমার হাত ধরে আমার কাছে এসে বসলো। ভয় পেও না। আমি কিছু বুঝে ওঠার আগেই ঠাসঠুস শব্দ হলো। হঠাৎ এমন আওয়াজে আমি চিৎকার করে অভির গলা জড়িয়ে ধরি। আমি হার্টবিট দৌড়াচ্ছে রীতিমতন। অভি আমার পিঠে হাত রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সামনে তাকাও। আমি কিছু না বুঝে গলা জড়ানো অবস্থায় সামনে তাকিয়ে দেখি আকাশে রং বেরঙের আতশবাজি। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। তার মানে এইসব হবে অভি আগে থেকেই জানতো, তাই আমাকে ভয় পেতে না করেছে। সবশেষে আকাশে আই লাভ ইউ কথাটা লেখা উঠল। কি যে সুন্দর লাগছিল বলে বোঝানো যায় না। আমি হাঁ করে তাকিয়ে আছি। সামনে তাকিয়ে দেখি রচনা শাকিলকে জড়িয়ে ধরলো। আমি চমকে উঠে অভির দিকে তাকিয়ে লক্ষ্য করলাম আমি এখনো তার গলা জড়িয়ে ধরে আছি। আমি তাড়াতাড়ি সরে গেলাম। অভি বলে উঠল, এত রাতে এমন পাগলামির কোনো মানে আছে? শাকিল যে কি সব পাগলামি করে। কিসের পাগলামি? এটা যদি পাগলামিও হয় তাও সুন্দর। ভালোবেসে এমন পাগলামি সবাই করতে পারে না। বললাম, ডোন্ট টেল মি তোমার এই সব ভালো লাগছে। আমার দিকে তাকিয়ে বলল অভি, হ্যাঁ, ভালো না লাগার কি আছে? কে রোমান্টিক ছিল বলেই আমি হাসলাম। বা এইগুলো তো দেখি ভালোই বোঝো। বলেই আর চোখে তাকালো অভি। কথাটা শুনে আমি একটু লজ্জা পেলাম। অন্যদিকে তাকিয়ে রইলাম। সকালে ঘুম ভেঙে দেখি 11টা বাজে, কিন্তু আমি তো ছাদে ছিলাম। রুমে এলাম কখন, কি করেই বা এলাম কিছু মনে পড়ছে না আমার। রচনা মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আমি উঠে বসতে বসতে বললাম, আমি এখানে এলাম কি করে? তোর জামাইয়ের কোলে করে। বলেই রচনা শয়তান মার্কা হাসি দিচ্ছে। আমি হা হয়ে তাকিয়ে আছি। তুই তো অভি ভাইয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলি, পরে তোকে কোলে করে রুমে দিয়ে গেছে। আমি বুঝি না, আমি ঘুমালেই ওই লোকটা আমাকে কোলে নেয় কেন? আজ পর্যন্ত আমি সেটা নিজের চোখে দেখলাম না। আমাকে কোলে নিতে
দুনিয়ার সবাই দেখে দেখে বসে আছে, আমি এমন কুম্ভকর্ণের মতন ঘুমাই কেন? একটা মানুষ আমাকে ঘুমের মধ্যে কোলে নিল, অথচ আমি জানি না। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।